আজকের ক্লাসে আমরা শুরু করছি তুলনামূলক ভ্রূণতত্ত্ব, অর্থাৎ অভিব্যক্তির একটি লাস্ট টপিক, যেটার নাম তুলনামূলক ভ্রূণতত্ত্ব। এটা করে দিলে আমাদের অভিব্যক্তি চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, তারপরে শুরু হবে আমাদের অভিযোজন। তো আজকে আমরা এটা শেষ করে দেব। তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্বন্ধে আজকে আমরা জানব। কি বলছে তুলনামূলক ভ্রূণতত্ত্বে? যে জীববিদ্যার যে শাখায় প্রাণীর ভ্রূণের বিকাশ, এই স্তরগুলি তুলনামূলকভাবে অধ্যয়ন করা হয়। মানে প্রাণীর যে ভ্রূণ, প্রতিটা প্রাণী সে যে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সে প্রথমে একটা ভ্রূণ অবস্থায় ছিল। তারপরে তার যখন যে জন্ম হয়, তারপর থেকে তার বিবর্তনের মাধ্যমে তার পরিবর্তন ঘটেছে, তার আকার আয়তন বৃদ্ধি পেয়েছে। তো প্রতিটা প্রাণী প্রথমে কি ছিল? একটা ভ্রূণে ছিল, পরিণত ছিল। তোমরাও ছিলাম। তো প্রতিটা প্রাণী, প্রতিটা প্রজাতির মধ্যে, প্রতিটি জীবের মধ্যে যে ভ্রূণ, সেই ভ্রূণের প্রতিটি আলাদা আলাদা জীবের মধ্যে যে ভ্রূণের যে তুলনামূলক আলোচনা, তাদের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য সম্বন্ধে আলোচনা তুলনামূলক, তাকে বলা হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব। এবারে তুলনামূলক ভ্রূণতত্ত্ব বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন মাছ, সরীসৃপ, মানুষ, পাখি, এদের ক্ষেত্রে। এবার কয়েকটি উদাহরণ আমরা জানব। যেমন প্রথমে একটি উদাহরণ হচ্ছে, এই তুলনামূলক ভ্রূণতত্ত্ব হচ্ছে গোলবিলীয় বহিস্থ ফুলকা। বলছে গোলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ ও অন্তস্থ যুগ্ম ফুলকাথলি। গোলবিলীয় যে বহিস্থ ফুলকা খাঁজ এবং অন্তস্থ ফুলকাথলি, এটা কি? এটা মাথার নিচে পার্শ্বীয়ভাবে এটি তৈরি হয়। মানে যখন প্রতিটা জীব ভ্রূণ অবস্থায় থাকে তখন সেটা থাকে, তাকে সেটা কোথায় সৃষ্টি হয়? মাথার নিচে পার্শ্বীয়ভাবে, মাথার নিচে এক পাশে পার্শ্বীয়ভাবে সেটার সৃষ্টি হয়। একটা ফুলকা থলির মতো, মাছের মধ্যে যে ফুলকা থাকে সেই ফুলকার মতো এটা সৃষ্টি হয়। প্রতিটি জীবের ক্ষেত্রেই প্রায় দেখা যায়। কখন? ভ্রূণ অবস্থায়। এটা মাছ থেকে স্তন্যপায়ী প্রতিটি জীবের মধ্যে এটি দেখতে পাওয়া যায়, যারা স্তন্যপায়ী এবং যারা মাছ, অর্থাৎ জলজ প্রাণী। আর এই গোলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ এবং অন্তস্থ যুগ্ম ফুলকাথলি, এদেরকে একত্রে বলা হচ্ছে গোলবিলীয় যন্ত্র। তো তুলনামূলক ভ্রূণতত্ত্বতে আমরা কি বুঝলাম? যে ফুলকাথলি প্রতিটি প্রজাতির মধ্যে, প্রাণীর ক্ষেত্রে প্রতিটি প্রাণীর যে আলাদা আলাদা প্রজাতি আছে, তাদের যে ভ্রূণ, সেই ভ্রূণের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তাদের প্রতিটা ভ্রূণের ক্ষেত্রে, ভ্রূণ অবস্থায় প্রতিটা জীবের ক্ষেত্রে কিন্তু এই সাদৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। যেমন একটা হলো গোলবিলীয় বহিস্থ ফুলকা ও অন্তস্থ যুগ্ম ফুলকাথলি, অর্থাৎ গোলবিলীয় যন্ত্র। আরেকটা উদাহরণ, লেজ সাদৃশ্য গঠন। মানে প্রতিটি জীবের ভ্রূণ অবস্থায় কিন্তু কি ছিল? লেজ ছিল, অর্থাৎ লেজের সাদৃশ্য দেখা যায়। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সাদৃশ্য গঠন দেখা যায়। মানে অধিকাংশ মেরুদণ্ডী যে সমস্ত প্রাণী আছে, তাদের যে ভ্রূণ অবস্থা, সেই ভ্রূণ অবস্থায় কি দেখা যায়? লেজ সাদৃশ্য গঠন কিন্তু দেখা যায়। প্রতিটি জীবের মধ্যে, প্রতিটি ভ্রূণ অবস্থায়, তারা যখন ভ্রূণ অবস্থায়, মাছের ক্ষেত্রেও লেজ ভ্রূণ অবস্থায় ছিল, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও ছিল, মানুষের ক্ষেত্রেও ছিল। তো ভ্রূণ অবস্থায় প্রতিটি জীবের ক্ষেত্রে কিন্তু কি থাকে? লেজ থাকে, অর্থাৎ একেই বলা হচ্ছে লেজ সাদৃশ্য গঠন। এবং এছাড়াও মায়োডম পেশিও থাকে, যেমন মাছের ক্ষেত্রে। এ হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্বের দুটি উদাহরণ। এ দুটো জানলেই এনাফ। আর কি আমাদের এবার জানতে হবে যে বিবর্তনগত গুরুত্ব সম্বন্ধে। তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্বন্ধে আমরা জানছি, তুলনা করছি জীববিদ্যার এই শাখায়, একে নিয়ে আলোচনা করছি। এবারে বিবর্তনের ক্ষেত্রে এর গুরুত্ব কতটা? এই তুলনামূলক ভ্রূণতত্ত্ব বিবর্তন, অর্থাৎ অভিব্যক্তির ক্ষেত্রে এর গুরুত্ব কতটা? দুটো গুরুত্ব আমরা জানব। একটা হচ্ছে ভ্রূণের পরিস্ফুরণে পারপার্শ্বিক সম্পর্ক সম্বন্ধে জানা যায়। প্রতিটি জীবের, এক একটা প্রজাতির প্রতিটি জীবের মধ্যে তাদের যে ভ্রূণের পরিস্ফুরণ, সেই পরিস্ফুরণের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ প্রতিটি প্রজাতির
একটা একটা করে আলাদা আলাদা তো জীবের মধ্যে, প্রাণীদের ক্ষেত্রে আলাদা আলাদা প্রজাতি থাকে, জাতি থাকে, তাদের মধ্যে ভাগ করা থাকে। যেমন আমরা একটা মানুষ জাতি, তারপরে গরু একটা জাতি, ছাগল একটা জাতি, এভাবে কিন্তু প্রতিটা, এরাও কিন্তু প্রাণী, ওরাও প্রাণী, আমরাও প্রাণী। তো আমরা কি, আমাদের মধ্যে জাতিগত বিন্যাস আছে, অর্থাৎ আমাদের প্রজাতির কি আছে, আলাদা আলাদা প্রজাতি কিন্তু আছে প্রাণীদের ক্ষেত্রে। এই প্রতিটি প্রজাতির প্রাণীদের মধ্যে ভ্রূণের যে পরিস্ফুরণ, অর্থাৎ ভ্রূণের যখন সৃষ্টি হয়, সেই ভ্রূণের পরিস্ফুরণের ক্ষেত্রে যে সমস্ত পারস্পরিক সম্পর্ক, ভ্রূণের পরিস্ফুরণের ক্ষেত্রে যে সমস্ত পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ তার মধ্যে যেটা আছে এর মধ্যেও সেটা আছে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু জানা যায় তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে। তো এটা হচ্ছে একটা বিবর্তনগত গুরুত্ব। আর কি, আরেকটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের সাধারণ পূর্বপুরুষ থেকে। প্রতিটি মেরুদণ্ডী প্রাণী একটি সাধারণ পূর্বপুরুষ থেকেই কিন্তু এসেছে, এটা এখান থেকে বোঝা যায়। মানে আমাদের পৃথিবীতে যতগুলো মেরুদণ্ডী প্রাণী আছে, তারা প্রত্যেকেই প্রায় একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। না হলে তাদের মধ্যে এতটা সাদৃশ্য মানে তুলনামূলক ভ্রূণের যে সাদৃশ্য দেখা যায়, এটা কিভাবে দেখা যায় বা বৈসাদৃশ্যগুলো কিভাবে দেখা যায়, এখান থেকে বোঝা যায় যে সেগুলো কোথা থেকে আসছে। সেগুলো একটা কি থেকে আসছে, সাধারণ পূর্বপুরুষ থেকে কিন্তু আসছে। একে বলা হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্বের একটি গুরুত্ব। তাহলে তুলনামূলক ভ্রূণতত্ত্ব কি, যেখানে তুলনামূলক ভ্রূণতত্ত্বের মধ্যে আমরা কি জানতে পারি, প্রতিটি প্রজাতির মধ্যে, প্রতিটি প্রাণী প্রজাতির যে ভ্রূণের গঠন, সেই ভ্রূণের গঠনের তুলনামূলক আলোচনা এই তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে আমরা করি, এবং সেখান থেকে আমরা সেই ভ্রূণগুলোর গঠন সম্বন্ধে জানতে পারি এবং জানতে পারি বিভিন্ন বিবর্তনগত গুরুত্ব সম্বন্ধে। এ হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব। এ হচ্ছে অভিব্যক্তির আমাদের লাস্ট টপিক আজকে শেষ হলো। তো এর পরের ক্লাসে আমরা কি শুরু করব, অভিযোজন সম্বন্ধে জানব। প্রতিটি জীব, প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ তাদের নিজের প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত অভিযোজন করে থাকে সেগুলো সম্বন্ধে জানবো। তো আজকে এতটাই ছিল ক্লাস। তো আজকে ক্লাসটি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।